আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। নিউরাল প্লাস্টিসিটি মানে ব্রেনের একটা নিউরোপ্লাস্টিসিটি, কেন আমরা এটা নিয়ে কথা বলবো? জি, এটা আমাদের একটা আশার আলো। জি, বিজ্ঞান বলছে নিউরাল প্লাস্টিসিটি হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যেখানে মস্তিষ্ক পরিবর্তিত হতে পারে। আলহামদুলিল্লাহ, মস্তিষ্ক শিখতে পারে, নতুন কানেকশন তৈরি করতে পারে এবং দুর্বল কানেকশনগুলোকে শক্তিশালী করে দিতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আজ আপনার শিশু যা পারে না, নিয়মিত তাকে যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা দেওয়া হয়, সঠিকভাবে স্পেশাল এডুকেশন সেবাটা দেওয়া হয়, ভাষায় সঠিকভাবে পরিচর্যা করা হয়, কাল আপনার শিশুটি সেটা শিখে ফেলবে ইনশাআল্লাহ। জি, এটা নিয়ে আজকে কথা বলবো। শিশুর মস্তিষ্ক সবচেয়ে বেশি পরিবর্তনশীল হয়ে থাকে। বলা হয়ে থাকে জন্ম থেকে 5 বছর 7 বছর পর্যন্ত শিশুর মস্তিষ্কটা অনেক ভালো পরিবর্তন হয়। এখন বলা হচ্ছে জন্ম থেকে 14 বছর পর্যন্ত মস্তিষ্কের ভিতরে প্রতিদিন হাজার হাজার নতুন নিউরন কানেকশন, সিনাপস তৈরি হতে থাকে। শিশুর শেখা এবং আচরণের পথগুলো ক্রমেই সংগঠিত হয়ে থাকে। মস্তিষ্ক যেসব কাজ বারে বারে অংশগ্রহণ করে, যে কাজগুলো আমরা বারে বারে করি, রিপিটেশন করি, একই কাজ বারে বারে করি, যেমন থেরাপির অ্যাক্টিভিটি, তারপরে স্পেশাল স্কুলগুলোতে বা স্পেশাল এডুকেটর যে কাজগুলো করায়, হ্যাঁ, ব্লক দিয়ে খেলা করা, পাজেল ম্যাচিং করা, এই ধরনের কাজগুলোর ফলে এই কানেকশনগুলো আরও শক্তিশালী হয়। জি, এই কারণে এই বয়সে থেরাপি সবচেয়ে বেশি ফল দিয়ে থাকে। অনেকে মনে করেন 5 বছর 6 বছর পরে আর থেরাপি দিয়ে লাভ হবে না। সেটা সায়েন্স বলছে একদমই ডাহা মিথ্যা কথা। সায়েন্স কি বলছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। থেরাপি করলে মস্তিষ্কের আসলে কিভাবে পরিবর্তনটা হয় সেটা নিয়ে একটু কথা বলি। শিশুর সেন্সরি কানেক্টিভিটি, শিশুর সেন্সরি যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন আমাদের 8টা সেন্সরি সিস্টেম আছে। চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে গন্ধ নেই, জিহ্বা দিয়ে স্বাদ, কান দিয়ে শব্দ, ত্বক স্পর্শ, এই যে 5টা যে ইন্দ্রিয়, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? এই যে চোখ, নাক, জিহ্বা, কান, ত্বক, এটা তো আমরা সবাই জানি। এরপরেও যে আরও 3টা সেন্সরি সিস্টেম আছে, ভেস্টিবুলার অবস্থানগত ভারসাম্য অনুভূতি, প্রোপ্রিওসেপটিভ অবস্থানগত অনুভূতি, ইন্টারসেপশন ভিতরের যে অনুভূতিগুলো, আত্মনিয়ন্ত্রণ, যে ইন্টারনাল যে ইন্টারোসেপশনের যে ব্যাপারগুলো আছে, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোর মাধ্যমে প্রতিনিয়ত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেন, কন্ট্রোল হয়। সেন্সরি সিস্টেমগুলো যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমাদের ব্রেন কাজ করবে না, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো না। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করতে হবে। জি, আমাদের মস্তিষ্ক কী করে একটা অর্গানাইজিং একটা পাথ হয়ে তৈরি করে আমাদের সাথে, সেটা আমাদের শিশুদের হাইপার অ্যাক্টিভিটি কমায়, তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, একটা সেন্সরি সিস্টেমের সাথে আরেকটা সেন্সরি কানেকশন হতে সাহায্য করে। আপনি তার নাম ধরে ডাকলেন, বাবু, বাবু কী করবে? ওইদিকে তাকাবে, কে ডাকলো আমাকে। যদি কানে শুনলো কিন্তু চোখ দিয়ে তাকিয়ে দেখলো না কে ডাকছে, তাহলে কিন্তু সেটা মিনিংফুল হলো না। কানে শুনলো কিন্তু কথা বললো না, সেটা কি মিনিংফুল হলো? না, হলো না। তো এই যে জিনিসটা কানেকশনটা বাড়াতে সাহায্য করে যখন আপনি অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে অকুপেশনাল থেরাপিটা নেবেন, সেন্সরি এডুকেশন থেরাপির উপরে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা যখন নেবেন, যখন স্পিচ যেমন ল্যাঙ্গুয়েজ থেরাপি, আমাদের কিন্তু ব্রেনের যে ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল যে লোবটা আছে, এই 2টা লোব কিন্তু আমাদের স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ, টেম্পোরাল লোবটা কানের এই দিকে ভিতরে যে লোবটা আছে দুই পাশে, এই লোবটা কিন্তু আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করে, আর ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করে আমাদের ফ্রন্টাল যে, হ্যাঁ, প্যারিন্যাটাল বলি আমরা অনেক সময়, হ্যাঁ, এই যে প্যারিন্যাটাল লোবটা, এই জিনিসটা কিন্তু, বা প্যারাইটাল লোব, এই জিনিসটা কিন্তু আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করে থাকে। মস্তিষ্কের যে একটা কেন্দ্র আছে, তারপরও যে একটা ব্রোকাস এরিয়া, ওয়ার্নিকলস এরিয়া, এই যে এরিয়াগুলো আছে সেখানে নতুন কানেকশন তৈরি হয়। জি, যখন আপনি স্পিচ থেরাপিটা রেগুলার নেবেন তখন কিন্তু আপনার নতুন একটা কানেকশন তৈরি হবে। শিশুর চোখে যোগাযোগ, ভাষা অনুকরণ করা, ইমিটেশন করা, সুবহানাল্লাহ, কথা শুরু করার ক্ষমতা বাড়বে। তার মানে যখন থেরাপির কাজগুলো করবেন আপনার প্রতিনিয়ত কিন্তু আপনার নিউরন তৈরি হচ্ছে। নিউরন মানেই নতুন নতুন সেল তৈরি হচ্ছে, নতুন নতুন সেল মানেই
বাচ্চা শিখতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং পাশাপাশি এই যে যে প্লে থেরাপি বলি আমরা, খেলাধুলার মাধ্যমে শেখাই স্পেশাল স্কুলগুলোতে, যে আমরা রেগুলার ট্রাই করতেছি স্পেশাল থেরাপি সেন্টারগুলোতে, যে আমরা রেগুলার বাচ্চাদের সাথে খেলাধুলা, গ্রুপ প্লে, ইন্ডিভিজুয়াল প্লে, হ্যাঁ, তারপরে স্পেশাল এডুকেটররা কাজ করতেছে, তারপরে বিহেভিয়ারাল থেরাপি যারা সাইকোলজিস্ট আমাদের দেশে যাদেরকে আমরা বলে থাকি, হ্যাঁ, সাইকোলজিস্টরা কাজ করতেছে। এই যে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে যখন বাচ্চাটার দেখা গেছে যে প্রতিনিয়ত আমরা কাজ করতেছি, তত নতুন নতুন কিন্তু জিনিস তৈরি হয়ে যাচ্ছে বাচ্চার ভিতরে। হ্যাঁ, অভিভাবকদের জন্য সহজেই বলবো যে আপনি প্রতিদিন তার সাথে ব্রেন ডেভেলপমেন্টের কাজগুলো একটু বেশি করবেন। এই জন্য আমরা বলি যে দয়া করে সেন্সরি ইন্টিগ্রেশনের কাজগুলো একটু বেশি করেন, সেন্সরি সিস্টেমগুলো নিয়ে একটু বেশি কাজ করেন, বোঝার চেষ্টা করেন। সায়েন্স সেটাই বলতেছে, ভুল পথে যাবেন না, কারো কথায় বিশ্বাস করবেন না, মন গড়া কথায়। এভিডেন্স দেখবেন, এভিডেন্স খুঁজেন। ফাইন মোটরের কাজ করেন, কারণ ফাইন মোটরের কাজগুলো ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। অনেক খেলনা কিনে ঘর বোঝাই করার দরকার নেই রে ভাই, সিম্পল কিছু কিছু খেলনা আছে। হ্যাঁ, আপনি ব্লকস, এই প্লাস্টিকের অনেক ব্লকস পাওয়া যায়, এই যে লেগো ব্লকস, একটার সাথে আরেকটা টাওয়ার বানায় বানায় বড় করে। হ্যাঁ, আপনার কোনো কিছু নাই, আপনি মাটি দিয়ে খেলতে দেন, আটা দিয়ে প্লেডো বানাই দেন, একটু রং মিশাই দেন, আপনাকে প্লেডো কিনতে হবে না, আটা দিয়ে প্লেডো খেলো, এটা সেটা বানাক। এইভাবে কিন্তু তার ডেভেলপমেন্টটা হচ্ছে। ছোট বড় মাঝারি বিভিন্ন শেপগুলা তাকে চেনান, কোনো কিছু নাই, কাঠমিস্ত্রি দিয়ে কিছু শেপ বানাই নেন, তাহলেই হয়ে যাবে। এই যে যে ব্যাপারগুলো, পাজেল, প্লেডো, লেগো, এগুলা কিন্তু সবচেয়ে বেস্ট থেরাপি ইকুইপমেন্ট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। মালা গাঁথা, পুঁথি গাঁথা, কোনো কিছু নেই, আপনার কাছে একটা তসবি আছে, তসবিটা খুলে ফেলেন, এই তসবিটাই আবার গাঁথতে দেন তাকে। এভাবেও কিন্তু হয়। মস্তিষ্কের ফাইন মোটর অ্যাক্টিভিটিগুলো কিন্তু মস্তিষ্কে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। যত ভালো কাজ করবেন আপনি, জাস্ট খালি 2 থেকে 3 মাস কাজ করেই দেখুন, আপনার শিশুর মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাবেন। নিয়মিত তাকে থেরাপিতে, অকুপেশনাল থেরাপিতে যেটা বলবো, নিয়ে আসতে পারেন না আসতে পারেন, বাসায় অন্তত একটা দোলনা রাখবেন, একটা দোলনা অবশ্যই রাখবেন। দোলনাটা একদম আকাশের উপরে তুলে রাখবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই দোলনাটা বিভিন্ন সেন্টারে উপরে টাঙানো আসছে। কেন রে ভাই উপরে টাঙানোকে? যেটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। মানে আমিও একটা বাচ্চাকে এভাবে তুলে তারপর দোলনায় বসাইতে হবে, বাচ্চাটা যদি উপর থেকে পড়ে পা ভেঙে যাবে একবারে। তো এইটা তো দোলনার নিয়ম না। এত ইউটিউব ভিডিও, এত 21st সেঞ্চুরিতে আমরা বসবাস করতেছি, আমরা একটু ইউটিউব দেখেও তো শিখতে পারি অনেক কিছু, ঠিক না? দোলনাটা অবশ্যই হতে হবে ফ্লোর থেকে 6 ইঞ্চি থেকে 1 ফিট উপরে, বড় জোর 1.5 ফিট উপরে, বাচ্চার লেভেল অনুযায়ী। দোলনাটা কখনোই উপরে দিবেন না, কারণ দোলনাটা সে ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি যদি সে নাই করতে পারে, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট কীভাবে বানাবো তাকে? হ্যাঁ, তো দোলনা রাখতে হবে। একটা ভেস্টিবুলার বল বা জিম বল, এই যে গোল আকৃতির যে বড় বলগুলো, ফুটবলের মতো কিন্তু অনেক বড়, অথবা লম্বা ক্যাপসুলের মতো বা বাদামের মতো, এই ধরনের বলগুলো আপনারা কিনে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন। এই বলগুলো দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। পাশাপাশি নেচার প্লে, মাটিতে হাঁটা, ঘাসের উপর দিয়ে হাঁটা, মাটি দিয়ে খেলা করা, ঘাসের উপর ঘাসে ঘোরাঘুরি করা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার ওই সোকল এই ব্রাশিং থেকেও কিন্তু অনেক বেশি উপকার। নেচার বেস প্লে এটা খুব বেশি দরকার। যে কারণে দেখবেন ইউরোপের প্রত্যেকটা দেশেই আপনি দেখবেন যে 30 থেকে 40 মিনিটস, ইভেন আমাদের আশেপাশের এশিয়ান অনেক কান্ট্রিতে 30 থেকে 40 মিনিটস পার ডে বাচ্চাদের আউটডোর প্লে থাকতে হবে, নাহলে ওই স্কুলের রেজিস্ট্রেশনই চলে যাবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে সেই খেলাটা আমরা খেলি না। আমরা সবাই সরসরায়া কখর প্রতি বেশি মনোযোগ আমাদের। বাচ্চা কোনোভাবে যদি লিখতে পারতো, কোনোভাবে যদি স্পেশাল স্কুল থেকে বের করতে পারতাম, কোনোভাবে থেরাপিটা বন্ধ করে দিতে পারতাম, আর জীবনও থেরাপি সেন্টারে আসবো না, স্পেশাল স্কুলেও যাবো না। তারা হলো শত্রু। যে এই ধরনের মেন্টালিটি থেকে বের হতে হবে। আপনার ডায়াবেটিস হয়েছে, সারা জীবনই এক্সারসাইজ করতে হবে। যদি বলেন ডাক্তারের কাছেও যাব না, ডায়াবেটিসটা কিন্তু আরও বাড়বে, আরও ক্ষতির দিকে যাবে। নিজে নিজে ডাক্তারি ফলানোর চেষ্টা করা থেকে বের হয়ে আসতে হবে। দয়া করে বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে শিশুটাকে ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, ওনাদের কাছে যেতে হবে। স্পেশাল নিডস এডুকেটর যারা কোয়ালিফাইড, মানে নর্মাল স্পেশাল স্কুলে কাজ করছে 10 বছর 15 বছর, স্পেশাল টিচার হয়ে গেছে না, বিএসএড এমএসএড করা টিচার যারা কোয়ালিফাইড, শিক্ষিত, তাদের কাছ থেকে আপনাকে তথ্য কালেক্ট করতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, ট্রেনিং নিতে হবে, তারপরে বাসায় শিশুটার সাথে কাজ করতে হবে। 5টা করণীয় বলি শেষ করার আগে। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট তাকে থেরাপি ভিত্তিক খেলা খেলান। অকুপেশনাল থেরাপি দেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কাজ করেন, আচরণ নিয়ে কাজ করেন। স্ক্রিন টাইমটা কমান। স্ক্রিন টাইম অবশ্যই দিবেন বাচ্চাকে।
10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বাচ্চার বয়স অনুযায়ী আপনি দিতে পারেন, তবে সেটা ইফেক্টিভ হবে। সেখানে যেন সে ইমিটেশন স্কিলগুলো করা শিখে। হ্যাড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ, কিন্তু বসে বসে এইভাবে দেখবে, সেটা যেন না হয়, সেটা করা যাবে না। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আর কি। ছোট ছোট অর্জনগুলোকে প্রশংসার সহিত ডিসপ্লে করতে হবে। আপনার বাসাতে তার রুমের ভিতরে অবশ্যই একটা ডিসপ্লের একটা কর্নার থাকতে হবে, যেখানে ওর কাজগুলো, যে ফাইট মোটরের কাজগুলা, এই কাজগুলো সব ডিসপ্লে করতে হবে এবং সবাইকে দেখাতে হবে। নতুন নতুন কাজ শেখার চেষ্টা করতে হবে, নতুন নতুন কাজ, এবং একই কাজ মাঝে মাঝে পুনরাবৃত্তি করবেন, কারণ ওদের মধ্যে অনেক সময় ভুলে যাওয়ার প্রবণতা আছে। আমরাও যেমন অনেক কিছু ভুলে গেছি, এই জন্য রেগুলার মাঝে মাঝে এগুলোকে ট্রাই করতে হবে। অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে, ভিজুয়াল রুটিন, যেহেতু ভিজুয়ালি আমরা সব কিছু দেখতে পাই। এই যে আমি ভিডিওটা করতেছি, এটাও কিন্তু কাইন্ড অফ একটা ভিজুয়াল স্টিমুলেশন। হ্যাঁ, আদারওয়াইজ আমি যদি এগুলো লিখে দিতাম আপনাদের হয়তো বা পড়ার সময় হতো না এত। তো এই ভিজুয়াল রুটিন থাকতে হবে, কখন বাচ্চাটা কী কী করবে। সকালে ঘুম থেকে ওঠার পরে টয়লেটে যাবে, দাঁত ব্রাশ করবে, হাত মুখ ধুবে, জামা কাপড় চেঞ্জ করবে, নাস্তা করবে, স্কুলে ড্রেস পরবে, স্কুল ব্যাগ গুছাবে। এই যে স্কুলে যাবে, এই যে রুটিনগুলো, সকাল, দুপুর, বিকেল, রাত, এই রুটিনগুলো তৈরি করতে হবে। আপনারা চাইলে যে কোনো স্পেশাল এডুকেটরের সাহায্য নিয়ে বা যে কোনো স্কুলের সাহায্য নিয়ে আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন। আপনার শিশু আজকে যা পারে না, ইনশাল্লাহ যদি তাকে এইভাবে এই নিয়মে কাজ করান, আগামীকাল সে সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে করতে পারবে ইনশাল্লাহ। সঠিকভাবে থেরাপি নেবেন, সঠিক যত্ন নেবেন এবং দৈনন্দিন কাজগুলো অনুশীলনটা একটু বাড়িয়ে দিবেন। আপনার শিশুর মস্তিষ্কে প্রতিনিয়ত নতুন নতুন নিউরন তৈরি হচ্ছে, নতুন নতুন রাস্তা খুলে যাচ্ছে। তার ভবিষ্যৎ আরও সুন্দর এবং স্বাধীন হোক, এটি আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক থেরাপি চিকিৎসা নিয়ে স্বাবলম্বী হয়ে উঠুক আমাদের শিশুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।